আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 36 অ্যান্ড 60 এবং প্রেসির 51 অ্যান্ড 89 এই চারটি প্যাসেজ দেখব। চলুন শুরু করি। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই 36-এর যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটাকে ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, তাহলে এগোই চলুন। কি বলছে দেখুন, ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে দেখুন। এখানে বলছে পরদিন ব্রাহ্মণের বাড়িতে মনের আনন্দ ও কৃতজ্ঞতা জানাইতে আসিয়া সাঁওতাল প্রায় কাঁদিয়া ফেলিল। তাহলে সাঁওতাল কেঁদে ফেলেছিল, তাহলে আপনাকে ফার্স্ট ইনডিফিনিটে লিখতে হবে। কে কেঁদে ফেলেছিল? সাঁওতাল। তাহলে সাঁওতাল কিন্তু এখানে আপনাকে সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। এবার দেখুন, এই যে বলছে প্রায় কেঁদে ফেলেছিল, তাহলে আপনি এই প্রায় কেঁদে ফেলা আপনি এরকমভাবে লিখতে পারেন, অ্যাবাউট বার্স্ট ইন্টু টিয়ার্স, এইভাবে লেখা যায়। এবার দেখুন, কৃতজ্ঞতা মানে আপনাকে গ্র্যাটিটিউড লিখতে হবে, কৃতজ্ঞতা। ঠিক আছে, পরদিনটাকে আপনি ফার্স্টে ইউজ করবেন কি অন দি নেক্সট ডে, এইভাবে কিন্তু আপনাকে ফার্স্ট ইনডিফিনিটে লিখতে হবে। দেখুন কীভাবে লিখেছি এটাকে এইভাবে শুরু করলাম। দেখুন কি বলছে, এখানে বলছে অন দি নেক্সট ডে, তার মানে পরের দিন, কে? সাঁওতাল, তাহলে লিখলাম সান্তাল কেম এসেছিল টু দি ব্রাহ্মণস হাউস, মানে ব্রাহ্মণের বাড়িতে। কি করতে? টু এক্সপ্রেস মানে প্রকাশ করতে, হিজ জয়, আপনি হিজ জয় থেকে হিজ হার্টফেল্ট জয়ও লিখতে পারেন। হিজ জয় মানে তার মনের আনন্দ, হিজ জয় তার আনন্দ প্রকাশ করতে এসেছিল। আর কি প্রকাশ করতে এসেছিল? অ্যান্ড গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা জানাতে এসেছিল। অ্যান্ড এবং অলমোস্ট বার্স্ট ইনটু টিয়ার্স এবং প্রায় কেঁদে ফেলেছিলেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে কীভাবে লিখছি। আচ্ছা, তাহলে ফার্স্ট ইনডিফিনিটে কিন্তু ব্যাপারটাকে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে। এখানে বলছে সে কহিল আপনি কি মানুষ না দেবতা। তার মানে এই সে কহিল এটাকে আপনাকে যেমনভাবে লিখতে হচ্ছে সে বলেছিল, তার মানে হি সেড। তারপরে দেখুন এই আপনি কি মানুষ না দেবতা, এটাকে কিন্তু আপনাকে ডিরেক্ট স্পিচেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে লিখছি দেখুন। সে কহিল মানে হি আস্কড, হি সেড বা হি আস্কড আপনি বলতে পারেন, যাই বলবেন। হি আস্কড, সে কি বলেছিল দেখুন, আপনি কি মানুষ না দেবতা। তার মানে আপনাকে কিন্তু ইন্টারোগেটিভ যে সেন্স, সেই ইন্টারোগেটিভ সেন্সে লিখতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্টে কিন্তু লিখতে হবে। দেখুন সেইভাবেই লিখছি কি, আর ইউ হিউম্যান অ গড, আর ইউ হিউম্যান অ গড, মানে আপনি কি মানুষ নাকি দেবতা। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ করলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, পরের যে সেন্টেন্সটা আছে দেখুন, এখানে কি বলছে। এখানে বলছে এই কারমাটার শহরে, এই কারমাটারটা কিন্তু একটা শহরের নাম, তাহলে এই কারমাটার শহরে একটি লোকও আমার দিকে ফিরে চাননি, আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। দেখুন এই সেন্টেন্সটা অনেকে একটু ভুল করছে, কিভাবে করতে হবে দেখুন। আপনি যখন নো ওয়ান ইউজ করছেন তখন কিন্তু আর ভিতরে নেগেটিভ করতে পারবেন না, মানে নো ওয়ানের সেন্সটাই কিন্তু নেগেটিভ হিসেবেই কিন্তু কাজ করে। দেখুন কিভাবে করছে এটাকে। এখানে বলছে নো ওয়ান, তার মানে নো ওয়ান মানে কেউই না, তাহলে নো ওয়ান টুক আর নোটিস, ফার্স্ট ইনডিফিনিটে লিখছি দেখুন, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্টটাকে লিখছি। তাহলে কি নো ওয়ান টুক আর নোটিস মানে কেউই লক্ষ্য করেনি। তাহলে আপনি যখন এখানে নো ওয়ান লিখছেন তখন কিন্তু আর এখানে ডিড নট লিখবেন না, কারণ নো ওয়ানই কিন্তু নেগেটিভ সেন্সটাই কিন্তু নিয়ে আসে। ঠিক আছে, তাহলে দেখুন নো ওয়ান টুক আর নোটিস অফ মি মানে কেউ আমাকে দেখেনি বা আমার দৃষ্টি আকর্ষণ করেনি ইন দিস সিটি অফ কারমাটা, মানে কারমাটা, এই কারমাটা শহরে। ঠিক আছে, তারপরে দেখুন আপনার দয়ায় আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি, তাহলে আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি। তাহলে দেখুন আমি ফার্স্টেরটা কিন্তু ফার্স্ট ইনডিফিনিটে লিখলাম, তারপরেরটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখছি। তা কেন? কারণ দেখুন এই ফিরে চাননি, তার মানে এটা অনেক অতীতের কথাই বলছে, যদিও ডিরেক্ট স্পিচ কিন্তু শুরু হয়েছে, এখনও শেষ হয়নি, অনেক পরে গিয়ে শেষ হবে। তো ডিরেক্ট স্পিচেই লিখছি, কিন্তু এটাকে ফার্স্ট ইনডিফিনিটে লিখছি। কেন? কারণ এটা অনেক আগে ঘটেছে, তাই ফার্স্ট ইনডিফিনিটে লিখলাম। কিন্তু এই আপনি দয়া করেছেন এই ব্যাপারটা কিন্তু জাস্ট সবে মাত্র ফিনিশ হয়েছে, জাস্ট ফিনিশড হয়েছে, সেই কারণেই কিন্তু আপনাকে প্রেজেন্ট পারফেক্টেই এই বিষয়টাকে লিখতে হবে। ঠিক আছে, দেখুন সেইভাবেই লিখছি কি, আই হ্যাভ গট মাই ওয়াইফ ব্যাক, মানে আমি আমার স্ত্রীকে ফিরে পেয়েছি ইন ইয়োর মার্সি মানে আপনার দয়ায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে ব্যাপারটা কীভাবে লিখলাম, ফার্স্ট এটা কিন্তু ফার্স্ট ইনডিফিনাইট, তারপরে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে লিখলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরের যে সেন্টেন্সটা আছে দেখুন কি বলছে। দেখুন এখানে কিন্তু সেই ডিরেক্ট স্পিচটাই কিন্তু এখনও চলে যাচ্ছে। দেখুন একটা ম্যাথরের স্ত্রীকে বাঁচাবার জন্য মানুষ কি কখনো এমন কাজ করতে পারে, তার মানে সেই আবার ইন্টারোগেটিভ সেন্সটা আসছে। দেখুন কিভাবে লিখছি, এই যে এভার কথাটা এখানে কিন্তু আসবে। দেখুন ক্যান পিপল এভার ডু মানে মানুষ কেমন করে, ক্যান পিপল এভার ডু সার্চ থিংস, এইরকম কাজ টু সেভ টু, দেখুন কীভাবে করছি, এই টু সেভ মানে কিন্তু আমি এখানে ইনফিনিটিভ করলাম। ঠিক আছে, তারপর দেখুন ক্যান পিপল এভার ডু মানে মানুষ কি এমন করে,
কি সার্চ থিংস এইরকম কাজ, টু সেভ মানে বাঁচাতে, টু সেভ আ স্ক্যাভেঞ্জার্স ওয়াইফ মানে একজন ম্যাথরের যে ওয়াইফ তাকে বাঁচানোর জন্য মানুষ কেমন করে, তাহলে এই এভার কথাটাকে কিন্তু আমি ইউজ করলাম। অনেকে কিন্তু এভারটাকে ইউজ করছে না, তো এইভাবে কিন্তু করার চেষ্টা করুন। কি এই যে ক্যান পিপল এভার ডু, মানুষ কি এমন কখনো করে, এই যে কখনো ব্যাপারটা আসছে সেই জন্যই কিন্তু আমি এভারটা কথাটাকে কিন্তু ইউজ করলাম। তাহলে কি ক্যান পিপল এভার ডু সাচ থিংস, মানুষ কি কখনো এরকম কাজ করে, টু সেভ আ স্ক্যাভেঞ্জার্স ওয়াইফ একটা ম্যাথরের বউকে বাঁচানোর জন্য। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কিন্তু ক্যান যে মডেল অক্সিলারি ভার্ব সেটাকে কিন্তু আপনাকে ফার্স্টেই দিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে কি হলো? আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি, দেখুন কি বলছে এখানে। কি বলছে দেখুন, সেই ডিরেক্ট স্পিচটা কিন্তু এখনোই চলছে, এখনো শেষ হয়নি। বলছে আমি বড় দরিদ্র, আপনাকে কি দিতে পারি। মানে আমি বড় দরিদ্র মানে কি, আমি খুবই দরিদ্র, মানে আই অ্যাম ভেরি পুয়ার, মানে আই অ্যাম ভেরি পুয়ার বা আই অ্যাম আ ভেরি পুয়ার পার্সন এরকম লিখলেও হবে। আমি আপনাকে কি দিতে পারি, দেখুন কিভাবে লিখছি। যেহেতু এখানে আমি কথাটা নেই কিন্তু সাবজেক্ট হিসাবে আপনাকে আমি নিয়ে আসতে হবে। আপনাকে কি দিতে পারি মানে আমি আপনাকে কি দিতে পারি। ঠিক আছে, দেখুন আই অ্যাম ভেরি পুয়ার মানে আমি খুবই গরিব, মানে আমি বড় দরিদ্র। হোয়াট ক্যান আই গিভ ইউ, আমি আপনাকে কি দিতে পারি। ঠিক আছে, হোয়াট ক্যান আই গিভ ইউ, তাহলে হোয়াট WH ওয়ার্ড হিসেবে লিখলাম। তারপর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই কিন্তু আপনাকে মডেল অক্সিলারি ভার্ব কি দিতে পারি, তাহলে পারার ব্যাপারটা আসছে এখানে কিন্তু আপনার ওই পারার যে ব্যাপারটা মানে সক্ষমতার ব্যাপার আসছে, তাই কিন্তু আপনাকে ক্যান মডেল ভার্ব হিসেবে ইউজ করতে হবে। তাহলে কি হোয়াট ক্যান আই গিভ ইউ, দেখুন এখানে কিন্তু সাবজেক্ট হিসেবে আমি নেই কিন্তু আপনাকে আমিটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ব্যাপারটা তাহলে ক্লিয়ার হচ্ছে কিভাবে এখানে করলাম। আচ্ছা, তারপরে দেখুন এই যে ডিরেক্ট স্পিচটা ছিল সেটা কিন্তু ওখানেই শেষ হয়ে গেছে। তারপরে দেখুন এখানে কি হচ্ছে, সেন্স যখন আপনি প্যাসেজটাকে ভালো করে পড়বেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কোথায় ডিরেক্ট স্পিচটা শেষ হচ্ছে। তারপরে দেখুন কি বলছে এখানে, এখানে বলছে শুনিয়া অনেকে হয়তো হয়তো জিজ্ঞাসা করিবে কে এই ব্রাহ্মণ। তাহলে শুনিয়া মানে কি আপনাকে পার্টিসিপেল করে লিখতে হবে, তাই না। দেখুন শুনিয়া মানে এইটা শুনিয়া, তাহলে সেইভাবেই লিখলাম। দেখুন হিয়ারিং দিস মানে এইটা শুনিয়া অনেকেই জিজ্ঞাসা করবে, তার মানে কি অনেকেই জিজ্ঞাসা করতে পারে, তাহলে পসিবিলিটি বোঝাচ্ছে, তাই আপনাকে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে মে নিয়ে আসতে হবে। সেইভাবে কিন্তু লিখছি। দেখুন মেনি পিপল মে আস্ক মানে অনেক মানুষ জিজ্ঞাসা করতে পারে, কি জিজ্ঞাসা করতে পারে সেটাকে কিন্তু আমি ডিরেক্ট স্পিচে লিখছি। দেখুন কি কি জিজ্ঞাসা করতে পারে, হু ইজ দিস ব্রাহ্মণ, এই ব্রাহ্মণটা কে, কে এই ব্রাহ্মণ। মানে এখানে কিন্তু ডিরেক্ট স্পিচ দেওয়া মানে ডিরেক্ট স্পিচে যে ডাবল ইনভার্টেড সেটা কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু আপনাকে যখন লিখতে হবে এইভাবেই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, হু ইজ দিস ব্রাহ্মণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু লিখলাম WH ওয়ার্ড দেখলাম হু, অ্যান্ড দেন যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই এখানে কিন্তু ইজটাকে নিয়ে আসতে হবে সেন্টেন্স হিসেবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো, কি হলো, হু ইজ দিস ব্রাহ্মণ। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, পরের সেন্টেন্স দেখুন কি বলছে, এখানে বলছে এই ব্রাহ্মণের নাম, এই ব্রাহ্মণের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মানে একদম আপনাকে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টেই লিখতে হবে যে কি দি নেম অফ দিস ব্রাহ্মণ ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, সেইভাবেই লিখেছি। দেখুন কিভাবে লিখলাম, দি নেম অফ দিস ব্রাহ্মণ ইজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একদম সিম্পল একটা ব্যাপার, সিম্পল প্রেজেন্টে কিন্তু লিখলাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন যে প্রসেসটা ছিল সেই ট্রান্সলেশন প্রসেসটা এখানে ক্লিয়ার হলো। এবারে আমরা পরের যে প্রেসি প্রসেসটা আছে সেটা একটু দেখব। দেখুন ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে ভালো করে এটাকে পড়বেন, কারণ এটা একটু অনেকের প্রবলেম হয়েছে, ঠিকঠাক করতে পারছে না। দেখুন এটাকে কিভাবে বলেছে, তারপর আমরা এর মানেটা বোঝানোর একটু চেষ্টা করছি। দেখুন কি বলছে, বলছে কি ইন ফার্স্ট সেঞ্চুরি লাইফ হ্যাজ বিকাম মোর কমফোর্টেবল ফর ম্যান, মানে ফার্স্ট সেঞ্চুরি মানে কি গত শতাব্দীতে, মানে এই যে শতাব্দীটা চলছে সেই শতাব্দীতে লাইফ হ্যাজ বিকাম মোর কমফোর্টেবল ফর ম্যান, মানে মানুষের কাছে জীবন কিন্তু খুব কমফোর্টেবল হয়ে উঠেছে, তাই না। তারপর দেখুন টাস্ক হুইচ ফর্মালি হ্যাড টু বি পারফর্ম স্লোলি অ্যান্ড পেনফুলি বাই হ্যান্ড, মানে যে টাস্কগুলো আগে খুব পেনফুলি করা হতো, মানে মানুষকে হাতের মাধ্যমে করতে হতো, খুব পেনফুলি হতো। অফেন ইন দি ডিম লাইট অফ ক্যান্ডেলস, মানে ক্যান্ডেলের ডিম লাইটে ক্ষীণ আলোতে, অর লিটিল অয়েল ল্যাম্পস অথবা যে তেলের যে প্রদীপ সেই প্রদীপে করতে হতো। ক্যান নাও বি পারফর্ম, সেটাকে এখন করা যায় সিম্পলি একদম সহজভাবে বাই দি প্রেসিং অফ অ্যান ইলেকট্রিক সুইচ, সেটা কিন্তু একটা সুইচ ইলেকট্রিক সুইচ প্রেস করেই কিন্তু খুব সহজে করা যায়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। তারপরে দেখুন কি বলছে, এখানে বলছে তারপরে পিপল কাম মোর অ্যান্ড মোর ক্লোজলি ইনটু টাচ উইথ ইচ আদার, মানে মানুষ কিন্তু অনেক অনেক কাছে চলে এসছে একে অপরের। অ্যান্ড ইন আ ফিউ মিনিটস, মানে কিছু সময়ের মধ্যেই সামথিং দ্যাট হ্যাপেন্স ইন in and out of the way corner can be having its effect all around the globe, মানে কোনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় কি ঘটছে সেই জিনিসটা কিন্তু খুব ক্ষীণ সময়ের মধ্যেই কিন্তু চারিদিকে
ছড়িয়ে পড়ে বা চারিদিকে জানা যায়, এই জিনিসটা কিন্তু এখানে বলতে চাইছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন, ইভেন এমনকি মোর ইম্পর্টেন্ট আর দি কমফোর্টস অ্যান্ড কনভিনিয়েন্স, মানে সুযোগ সুবিধা, হুইচ সায়েন্স হ্যাজ ব্রট ইন টু আওয়ার ওন হোমস, মানে এছাড়াও সায়েন্স কি করেছে আমাদের জীবনে কি নিয়ে এসছে, অনেক কমফোর্টস নিয়ে এসছে, অনেক সুযোগ সুবিধা নিয়ে এসছে, সেটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপর দেখুন, উই ক্যান স্পিক টু ডিস্ট্যান্ট ফ্রেন্ডস বাই টেলিফোন, মানে আমরা টেলিফোনে ডিস্ট্যান্ট ফ্রেন্ডদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারি। লিসেন টু দি ওয়্যারলেস, মানে যে ওয়্যারলেস যেটা মানে যেটাকে বলা হয় বেতার, সেগুলো কিন্তু আমরা শুনতে পাই। অর গো টু দি সিনেমা, মানে সিনেমায় যেতে পারি। অ্যান্ড সো ফাইন্ড কনস্ট্যান্স অ্যামিউজমেন্ট অর ইনস্ট্রাকশন, মানে এইভাবেই কিন্তু আমরা সায়েন্সের যে ব্যবহার, যে সুযোগ সুবিধা, যে নির্দেশনা, সেগুলো কিন্তু আমরা লাভ করে থাকি। তার মানে এখান থেকে যে বিষয়টা ক্লিয়ার হচ্ছে সেটা কি আপনি জানতে পারছেন? এখান থেকে আপনি যদি ভালো করে পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু সায়েন্সের যে ব্লেজিংস, মানে সায়েন্সের যে আশীর্বাদ, সেটাই কিন্তু এখানে ক্লিয়ারলি বলছে যে কি আগে যখন কিনা অতীতকালে সেই সময় কিনা মানুষের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট ছিল। বর্তমানে কিন্তু সেই লাইফস্টাইলটা মানুষের কাছে আর ডিফিকাল্ট নেই। সায়েন্স সেটাকে অনেকটাই ইজি করে দিয়েছে এবং আনন্দকর করে তুলেছে, তাই না? তারপরে দেখুন, আমরা কিন্তু সামান্য একটা জাস্ট ফিঙ্গার টাচের মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত কোনায় যা ঘটছে সেগুলোর সঙ্গে কিন্তু আমরা নিজেদেরকে কমিউনিকেট করতে পারি, সেই জিনিসটাই বলছে। আর কি বলছে? আর বলছে যে এইটা আমাদের লাইফকে প্রচণ্ড পরিমাণে এন্টারটেনিং এবং আরামদায়ক করে তুলেছে, তাই না? এই বিষয়টা এখানে বলতে চাইছে। তাহলে এটাকে যখন আপনি একটা টাইটেল দিতে চাইবেন, দেখুন কিভাবে আমি একটা টাইটেল দিয়েছি। টাইটেলটা দিলাম কি, ব্লেজিংস অফ সায়েন্স, মানে সায়েন্সের আশীর্বাদ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপর দেখুন আমি এটাকে কি আনসারটা কি করলাম দেখুন, এখানে এইভাবে করলাম। দেখুন কি করলাম, এখানে করলাম ইন দি পাস্ট, মানে অতীতে, দি লাইফস্টাইল অফ পিপল ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে কি মানুষদের লাইফস্টাইলটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। ঠিক আছে, বাট কিন্তু সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফস ভেরি ইজি অ্যান্ড জয়ফুল নাও, কিন্তু সায়েন্স এখন কি করেছে আমাদের লাইফটাকে খুব জয়ফুল এবং ইজি করে দিয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন, উই ক্যান কমিউনিকেট টু ইচ আদার থ্রু আউট দি ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীতে আমরা কমিউনিকেট করতে পারি উইথ দি সিম্পল টাচ অফ আ ফিঙ্গার, মানে ফিঙ্গারের একটা সিম্পল টাচে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তারপরে দেখুন, ইট হ্যাজ অলসো মেড আওয়ার লাইফস কমফোর্টেবল অ্যান্ড এন্টারটেনিং, এটা আমাদের লাইফকে কী করেছে, এন্টারটেনিং করেছে এবং কমফোর্টেবল করেছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনি যখন করতে চাইছেন তখন কী করবেন, ভালো করে এই যে প্যাসেজটা আপনাকে দেওয়া হচ্ছে সেই প্যাসেজটাকে ভালো করে আপনি পড়বেন। পড়ার পরেই কিন্তু প্রতিটা লাইনের মানে বুঝবেন। তারপরে প্যাসেজটা কী বলতে চাইছে সেটা যখন আপনি ব্রেন ম্যাপ তৈরি করতে পারছেন, তারপরেই একটা ভালো করে একটা টাইটেল দিন, এবং টাইটেল দেওয়ার পরেই কিন্তু আপনি নিজের ভাষায় সেটাকে গুছিয়ে লিখুন, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো এখানে? আচ্ছা, এরপরে আমরা আমাদের যে হোম টাস্কটা ছিল, পরবর্তী যে ট্রান্সলেশনটা ছিল সেটা একবার দেখব। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে আবার এটাকে একবার জাস্ট পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে পড়া হয়েছে, তাহলে এগোই। দেখুন কি বলছে, দেখুন ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে। এখানে বলছে, এডুইন পিয়ারি ছিলেন উত্তর আমেরিকার লোক। তাহলে এটাকে আপনি অনেকভাবে লিখতে পারেন যে এডুইন পিয়ারি বিলংস টু নর্থ আমেরিকা, আপনি এরকম লিখতে পারেন, বা এডুইন পিয়ারি ওয়াজ ফ্রম নর্থ আমেরিকা, এরকমও আপনি লিখতে পারেন। ঠিক আছে, দেখুন আমি কিভাবে করেছি। এখানে আপনাকে পাস্ট ইনডিফিনিটিভ বা সিম্পল পাস্ট ইউজ করে কিন্তু লিখতে হবে। দেখুন, এডুইন পিয়ারি সাবজেক্ট বিলংড, মানে বিলং করতেন, মানে অন্তর্ভুক্ত ছিলেন কোথাকার, বিলংস টু নর্থ আমেরিকা, মানে নর্থ আমেরিকার লোক ছিলেন। ঠিক আছে, আপনি ওরকমও লিখতে পারতেন যে এডুইন পিয়ারি ওয়াজ ফ্রম নর্থ আমেরিকা। ঠিক আছে, কিন্তু ওইভাবে লিখলেও কিন্তু হবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে? তাহলে কিন্তু আপনাকে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু ইউজ করে লিখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা হলো। দেখুন পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা দেখুন, এখানে কি বলছে। এটা কিন্তু অনেকেরই ভুল করছেন, কিভাবে করছেন দেখুন, ওই মহাদেশের সোজাসুজি উত্তর দিকে অবস্থিত সুমেরু বা উত্তর মেরু আবিষ্কার করার জন্য ইনি কয়েকবার চেষ্টা করেন। অনেকে এখানে সেভারাল টাইমস লিখছে, সেভারাল টাইমস মানে হচ্ছে অসংখ্যবার। আপনি এখানে কয়েকবার বলেছে, মানে আপনি ফিউ টাইমস দিন, তাহলেই কিন্তু বেটার হবে। কিন্তু সফল হতে পারেন নাই, মানে তিনি অসফল হয়েছিলেন। নেগেটিভও করতে পারেন বা অ্যাফার্মেটিভও করতে পারেন। দেখুন কিভাবে করছে এটাকে এইভাবে করলাম। দেখুন কি বলছে এখানে, কি ইন অর্ডার টু ডিসকভার আর্কটিক রিজিয়ন, মানে ইন অর্ডার টু ডিসকভার মানে কি আবিষ্কার করতে, ইন অর্ডার টু ডিসকভার মানে কি আবিষ্কার করতে, কি আবিষ্কার করতে, আর্কটিক রিজিয়ন অর নর্থ পোল, মানে সুমেরু
অঞ্চল বা এই যে বলেছে সুমেরু অঞ্চল বা উত্তর মেরু আবিষ্কার করতে ইন দি নর্থ সাইড অফ দ্যাট কন্টিনেন্ট, মানে কি এই ইন দি, অনেকে কিন্তু স্ট্রেট ভাই হিসেবে লিখছে, যে সোজাসুজি বলেছে, স্ট্রেট হিসেবে না লিখে আপনি এইভাবে লিখুন, ইন দি নর্থ সাইড অফ দ্যাট কন্টিনেন্ট, মানে সেই মহাদেশের উত্তরে, সেই মহাদেশের উত্তরে আর্কটিক রিজিয়ন বা নর্থ পোলকে আবিষ্কার করতে। দেখুন তারপরে কি, হি ট্রাইড আ ফিউ টাইমস, মানে সে কয়েকবার চেষ্টা করেছিলেন। ফার্স্ট ইনডিফিনিটে লিখলাম, দেখুন সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে যেটা লিখলাম অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে, হি ট্রাইড আ ফিউ টাইমস, তাহলে কি ইন অর্ডার টু ডিসকভার আর্কটিক রিজিয়ন অর নর্থ পোল ইন দি নর্থ সাইড অফ দ্যাট কন্টিনেন্ট, হি ট্রাইড আ ফিউ টাইমস, মানে তিনি কি করেছিলেন, কয়েকবার চেষ্টা করেছিলেন। বাট কিন্তু যেহেতু ফার্স্ট এখানে, তাই এখানে কুড আসবে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে, বাট কুড নট বি সাকসেসফুল, কিন্তু সাকসেসফুল হয়নি, বা আপনি এটাকে নেগেটিভ না করে কিন্তু অ্যাফার্মেটিভও করতে পারেন, যে হি ওয়াজ আনসাকসেসফুল, এভাবেও কিন্তু লিখতে পারেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করছি। আচ্ছা, তাহলে পরের সেন্টেন্সটা দেখুন কি বলছে, এখানে বলছে শেষবার 1908 সালে তিনি পুনরায় আবশ্যকীয় জিনিসপত্র এবং কয়েকজন এস্কিমো এবং অন্যান্য সঙ্গী সহ আবার বাহির হইয়া পড়িলেন সুমেরিত যাওয়ার উদ্দেশ্যে। তার মানে কি, আপনাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। দেখুন কিভাবে করছে এটাকে, এখানে এইভাবে করলাম, দেখুন এই যে বলছে শেষবার, তার মানে কি শেষবারের জন্য, তাহলে আপনাকে এইভাবে লেখা উচিত যে কি ফর দি লাস্ট টাইম, মানে শেষবারের জন্য ইন 1906, মানে 1906 সালে। দেখুন এবারে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে শুরু করছে, দেখুন কে বার হয়ে পড়েছিল, তিনি, তাহলে সাবজেক্ট হিসেবে আমি হি লিখলাম, সেট আউট ফার্স্ট সেকেন্ড ফর্ম লিখলাম, সেট তিনটে ফর্মই একই, তাহলে সেট আউট মানে বার হয়ে পড়েছিলেন। এগেন আবার কিসের সাথে, উইথ এসেন্সিয়ালস কমোডিটিস, মানে প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে, আর কি আ ফিউ এস্কিমোস, কিছু এস্কিমোর সাথে, অ্যান্ড আদার কম্পানিয়ান্স, অন্যান্য কম্পানিয়ানদের সাথে কি করতে, দেখুন কোথায় যেতে, টু গো টু দি আর্কটিক, মানে কি আর্কটিকে যেতে। ঠিক আছে, মানে আর্কটিকে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি এখানে ইনফিনিটিভ হিসেবে করলাম। তাহলে কিভাবে করলাম, দেখুন ফার্স্ট ইনডিফিনাইট করলাম, এখান থেকে শুরু হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইটটা, সেইভাবে কিন্তু ইনফিনিটিভ করে ব্যাপারটাকে করলাম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে কি হলো, আচ্ছা তাহলে আমরা পরের যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা একবার দেখবো। দেখুন কি বলছে এখানে বলছে কিছু দূর জাহাজে যাওয়ার পর, অনেকে এখানে গোয়িং হিসেবে লিখছে, জাহাজে যাওয়া আপনি সেলিং হিসেবে লিখুন, তাহলে কিন্তু বেটার হবে। তাহলে কিছু দূর জাহাজে যাওয়ার পর তিনি হাঁটিয়া চলিলেন সেখানকার বিরাট বরফ স্তূপের উপর দিয়ে। তাহলে বরফ স্তূপ মানে আপনি এখানে আইস মাউন্ট লিখতে পারেন, স্নো না লিখে, সেটাই কিন্তু বেটার হবে। ফার্স্ট ইনডিফিনিটিভ পুরোটা কিন্তু লিখতে হবে। দেখুন কিভাবে লিখছি এখানে এইভাবে লিখছি, দেখুন বলছে কি কিছু দূর যাওয়ার পর, তার মানে কি আফটার সেলিং সাম ডিস্টেন্স, মানে কিছু দূর সমুদ্র যাত্রার পর, কিসে, অন দি শিপ, মানে শিপে করে, জাহাজে করে কিছু দূর সমুদ্র যাত্রা করার পর। তারপরে দেখুন ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে শুরু করছে, দেখুন এখান থেকে শুরু হচ্ছে, হি মানে তিনি, স্টার্টেড মানে শুরু করেছিলেন ওয়াকিং, বা আপনি এইভাবে ইনফিনিটিভ করেও লিখতে পারতেন, যে কি হি স্টার্টেড টু ওয়াক, এইভাবেও কিন্তু লেখা যেত। আমি এখানে নাউন করে দিলাম পার্টিসিপেল করে। তাহলে দেখুন কি হি স্টার্টেড ওয়াকিং, মানে তিনি হাঁটতে শুরু করেছিলেন কিসের ওপর দিয়ে, অন দি হিউজ মাউন্ট অফ আইস, মানে কি বিশাল যে বরফের স্তূপ, সেই বিশাল বরফের স্তূপের উপর দিয়ে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে করলাম, এখানে পরপর একটু দেখুন, সেইভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, আমরা যে পরের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা দেখবো। দেখুন কি বলছে এখানে বলছে সেখানকার তীব্র শীত, আপনি উইন্টার না লিখে, অনেকে উইন্টার লিখছে, উইন্টার না লিখে আপনি কোল্ড লিখুন, কারণ উইন্টার মানে শীতকাল, আর শীত কি হিসাবে আপনি কোল্ড লিখতে পারেন। দেখুন সেখানকার তীব্র শীত ও অন্যান্য সকল প্রকার অসুবিধা, মানে অগ্রাহ্য করিয়া, তাহলে অগ্রাহ্য করিয়া আপনাকে এটাকে পার্টিসিপেল হিসেবে করতে হবে, মানে ইগনোরিং করে লিখতে হবে আপনাকে, তাই না, সেন্টেন্সটা শুরু করতে হবে, তিনি চলিলেন, মানে ই কন্টিনিউড, তাই না। তারপর দেখুন ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। এই পর্যন্ত আগে দেখুন কিভাবে করছি, দেখুন কি বলছে, তাহলে কি ইগনোরিং মানে কি পার্টিসিপেল করে করছি, কি অগ্রাহ্য করিয়া, তার মানে কি ইগনোরিং দি সিভিয়ার কোল্ড, মানে প্রচণ্ড ঠান্ডা অগ্রাহ্য করিয়া, আর কি অগ্রাহ্য করিয়া, অ্যান্ড অল সর্টস অফ আদার ডিফিকাল্টিস, মানে অন্যান্য যে অসুবিধাগুলো, অন্যান্য যে অবস্টাকলসগুলো, ডিফিকাল্টিসগুলো, সেগুলোকে ইগনোর করিয়া তিনি চলিলেন, মানে কি ফার্স্ট ইনডিফিনিট লিখতে হবে। দেখুন হি কন্টিনিউড, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, মানে তিনি চলিলেন। তারপরে দেখুন এবং বলছে, তার মানে কি অ্যান্ড, শেষে মানে ফাইনালি, অ্যাট দি এন্ডও আপনি লিখতে পারেন, কি হলো, অ্যাট দি এন্ড পৌঁছালেন সুমেরুতে, তার মানে কি অ্যাট দি এন্ড বা ফাইনালি, এই যে হি আছে, এই হিটাই কিন্তু রিচকে রেফার করছে। তাহলে কি হি রিচড মানে তিনি পৌঁছেছিলেন কোথায়, হি রিচড দি আর্কটিক, মানে আর্কটিকে পৌঁছেছিলেন কবে, অন এপ্রিল 6, 1909। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো কিভাবে করলাম পরপর। ঠিক আছে, আচ্ছা
তাহলে বা ভালো করে এটাকে দেখবেন আরেকবার, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের যে সেন্টেন্সটা আছে দেখুন এখানে কি বলছে। এখানে বলছে এভাবে তাহার দীর্ঘ 20 বৎসরের চেষ্টা সফল হলো। দেখুন এই যে চেষ্টা আপনি এন্ডাভর লিখতে পারেন। ঠিক আছে? কিভাবে লিখছি দেখুন, এইভাবেই লিখলাম দেখুন। দাস মানে এভাবে হিজ 20 ইয়ার লং এন্ডাভার, মানে তার যে এই 20 ইয়ার লং যে প্রচেষ্টা সেটা কি হয়েছিল, বিকেম মানে হয়েছিল, সাকসেসফুল মানে কি সফল হয়েছিল। তাহলে কি আপনি কিভাবে করছি এটাকে আমি করছি ফার্স্ট ইনডিফিনাইটে। দেখুন সাবজেক্ট হিসেবে কি করলাম, হিজ 20 ইয়ার লং এন্ডাভার মানে কি তার 20 ইয়ারের যে লম্বা প্রচেষ্টা, দীর্ঘ প্রচেষ্টা, সেইটা ভার্বের সেকেন্ড ফর্ম বিকেম মানে হয়েছিল, কি হয়েছিল, সাকসেসফুল মানে কি সফল হয়েছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হলো, তাহলে বোঝাতে পারলাম। যদি এখনও প্রবলেম থাকে ভিডিওটাকে আরেকবার প্রথম থেকে দেখুন, তাহলে কিন্তু বিষয়টাকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রান্সলেশন যে প্রসেসটা, সেই ট্রান্সলেশন প্রসেসটা কিন্তু এখানে শেষ হলো। এরপরে আমরা পরবর্তী যে হোম টাস্কটা ছিল প্রেসি, সেটাকে একবার দেখব। দেখুন ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে প্রেসিটা আছে এই প্রেসিটাকে বারবার ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন। তারপরে আমরা চেষ্টা করছি এটাকে পড়ে কি বলেছে মানে একটু বুঝিয়ে দেওয়ার। দেখুন এখানে কি বলতে চাইছে, এখানে বলছে কি দেখুন, ইটস প্রপার অফ দি ইন্টেরিয়র অফ ইল্ট এই যে বলছে কি ইল্ট মানে কি ব্যাপারটা, ইল্ট মানে হচ্ছে দেখুন, ইল্ট মানে হচ্ছে কি এই যে আপনি কাউকে যখন সম্মান দিচ্ছেন, সেই সম্মান প্রদান করার যে কাজটা সেটাকে কিন্তু ইল্ড হিসেবে বলা হয়। তাহলে ইল্ড রেসপেক্ট মানে কি সম্মান প্রদান করা টু দি সুপিরিয়র। তাহলে কি বলছে, ইটস প্রপার ফর দি ইন্টেরিয়র মানে কি ইন্টেরিয়র মানে হচ্ছে কি অভ্যন্তর, তার মানে কি ইটস প্রপার ফর ইন্টেরিয়র টু ইল্ড রেসপেক্ট টু দি সুপিরিয়র, মানে অভ্যন্তরের যে ব্যাপারটা, যে কি কাউকে কোনো সুপিরিয়রকে সম্মান দেওয়া, এটা কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, স্পেশালি ইফ দি সুপিরিয়রিটি অ্যারাইজেস ফ্রম অ্যাবিলিটি অর ভার্চু ফ্রম হাই পাবলিক অফিস, মানে এই যে সুপিরিয়রিটি যে ব্যাপারটা, এটা কিন্তু হাই পাবলিক যে অফিস মানে উচ্চপদস্থ যে সম্মান মানে উচ্চপদস্থ যে কর্ম, সেখান থেকে কিন্তু এই বিষয়টা আসে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে বলতে চাইছে এখানে। তারপরে দেখুন, তারপরে কি বলছে, বলছে বাট দিস রেসপেক্ট ইজ নট বি সার্ভাইল। এই সার্ভাইল মানে কি, সার্ভাইল মানে হচ্ছে যে কৃতদাসের ব্যাপারটা, মানে চাটুকারিতা ব্যাপার, মানে কৃতদাস তুল্য কিন্তু এটা হওয়া উচিত নয়, ফর দি পারপোজ অফ ফ্ল্যাটারিং দি সুপিরিয়র, মানে সুপিরিয়র যিনি, তাকে যদি আপনি বারবার তোষামত করেন, এই যে ব্যাপারটা তোষামত করে রেসপেক্ট করছেন, এটা কিন্তু নয়, মানে এই বিষয়টা কিন্তু সার্ভাইল মানে কৃতদাস তুল্য যেন এই মানে এই রেসপেক্টটা যেন কৃতদাস তুল্য না হয়, মানে কারোর যেন আপনি চাকর বাকর হয়ে কাজ করে বা তাকে রেসপেক্ট করছেন এরকম কিন্তু না হয়, মানে রেসপেক্টের মধ্যে যেন এই জিনিসটা না আসে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলছে। তারপরে দেখুন, এভরি পার্সন হাউ এভার হাম্বল, মানে এভরি পার্সন মানে কি প্রত্যেকটা ব্যক্তি, হাউ এভার হাম্বল মানে তারা কিনা, হাম্বল মিনস হচ্ছে নম্র, মানে হাউ এভার হাম্বল তারা নম্র ভদ্র হয়, ওজ আর রেসপেক্ট টু হিমসেলফ নিজের প্রতি তাদের কিনা তাদের সম্মান অবশ্যই থাকে, হুইচ শুড বি ফরবিড সার্ভিলিটি টু আদার, কিন্তু এই যে সম্মানটা এটা কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত, কি সার্ভিলিটি টু আদার মানে কাউকে যে আপনি সার্ভিস হিসেবে এই সম্মানটা দিচ্ছেন এটা কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত, মানে কাউকে যে আপনি অন্যের সেবা হিসেবে প্রদান করছেন এটা কিন্তু নিষিদ্ধ হওয়া উচিত। ঠিক আছে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলছে, এখানে বলছে ইট ইজ অলসো প্রপার ফর দি সুপিরিয়র টু ট্রিট হিজ ইনফিরিয়র উইথ কাইন্ডনেস, মানে কি সুপিরিয়রেরও উচিত তার ইনফিরিয়রকে তার তুলনায় যে নগণ্য তাকে কি কাইন্ডনেসের সঙ্গে দয়ালুতার সঙ্গে ট্রিট করা। ঠিক আছে, তারপরে দেখুন, দে আর হিজ ব্রিদেন, এই ব্রিদেন মানেটা হচ্ছে তার সহকর্মী। ঠিক আছে, অ্যাজ মেন অন্যান্য মানুষ, অ্যাজ মেন একটা মানুষ, সেও একটা তার সহকর্মী, অ্যান্ড ইচ হ্যাজ আ ডিগ্রি অফ ইম্পর্টেন্স ফ্রম হিজ ওন স্টেশন, মানে তার যে নিজস্ব স্টেশন, তার যে নিজস্ব প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিন্তু তারও নিজস্ব একটা স্কিল পাওয়ার আছে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, বলছে দাস রেসপেক্ট ইজ ডিউ ফ্রম, মানে এইভাবেই রেসপেক্টটা চলে আসে, এইভাবেই রেসপেক্টটা হয় কিভাবে, ফ্রম দি সুপিরিয়র টু দি ইনফিরিয়র, মানে সুপিরিয়র থেকে ইনফিরিয়র, সুপিরিয়র মানুষ সে ইনফিরিয়রকে এইভাবে রেসপেক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে যেমনটা ফ্রম দি ইনফিরিয়র টু দি সুপিরিয়র, মানে সুপিরিয়র যেমন ইনফিরিয়রকে করে, ইনফিরিয়র উচিত সেরকম, মানে ইনফিরিয়রও যেমনভাবে সুপিরিয়রকে করে, এইভাবেই কিন্তু রেসপেক্টটা গিভ হ্যান্ড একটা টেক পলিসি কিন্তু হয়ে আসছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে দেখুন, তারপরে কি বলছে দেখুন, কন্টেম্পচুয়াস বিহেভিয়ার, এই যে বলছে কন্টেম্পচুয়াস মানে কি ঘৃণাপূর্ণ যে ব্যাপার, মানে ঘৃণাপূর্ণ যে আচরণ, ইন এনি ওয়ান কোনো মানুষের, টুয়ার্ডস দোজ মানে সেই সমস্ত ব্যক্তির প্রতি, হুম হি থিংস ইজ ইনফিরিয়ার, মানে সে যাকে ইনফিরিয়ার বলে মনে করছে তার প্রতি ঘৃণাপূর্ণ আচরণ, সেটা কি করে, অনলি সো সেটা কেবলমাত্র প্রকাশ করে দ্যাট যে হি ইজ নট অল টুগেদার ওর্দি অফ দি প্লেস হি অকুপাইজ, মানে সেই যে জায়গাটা অধিকার করে আছে সেই জায়গার প্রতি কিন্তু সে
যোগ্য নয়। মানে কোনো একটা ব্যক্তি, সে একটা উচ্চপদস্থ ব্যক্তি, সে যে জায়গায় বসে আছে সেই জায়গায় বসে থেকে সে যখন তার সুপিরিয়রিটিটাকে কাজে লাগিয়ে তার ইনফিরিয়রকে অশ্রদ্ধা করছে বা অসম্মান করছে, সেটা কিন্তু তার সে সেই পদের জন্য কিন্তু যোগ্য নয় তাহলে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলছে? তারপর দেখুন, অন দি আদার হ্যান্ড, অন্যথায় কি বলছে, নাথিং সো স্ট্রংলি বিট্রেস, অন্যথায় কিন্তু এই যে জিনিসটা, অন্যথায় কিন্তু এই যে একটা সুপিরিয়র ব্যক্তি একটা ইনফিরিয়রকে এরকমভাবে ইনসাল্ট করে, তাকে ঘৃণ্য চোখে দেখে, এই বিষয়টা কিন্তু অন্যথায় কি বলছে, সো স্ট্রংলি বিট্রেস ভালগার, মানে স্বার্থপরতাহীনভাবে বিশ্বাসঘাতকতা করে কি করে, অন্যদিক মানে কোনো উঁচু স্থানে অবস্থান থাকা কোনো ব্যক্তি, সে কিন্তু অবমাননাকর চোখে বা অবমাননাকর ভাষায় কিন্তু ব্যবহার করে, সেটাই বলছে দেখুন। বিট্রেস আ ভালগার অ্যান্ড এনভায়াস মাইন্ড, এই এনভায়াস যে ব্যাপারটা বলছে, এই এনভায়াস মানে কিন্তু পরহিংসা ব্যাপার, ঠিক আছে? as to the constantly using abuse language at persons in an exalted position, এই exalted position মানে কি, উচ্চপদস্থ যে ব্যক্তি, সেই উচ্চপদস্থ স্থানটাকে কিন্তু exalted বলছে। তাহলে এখানে এই যে মানেটা কি বলতে চাইছে, এই মানেটা বলতে চাইছে এরকম যে কি, অন্যদিকে কি হচ্ছে, কোনো উঁচু অবস্থানে থাকা কোনো ব্যক্তি, সে কিন্তু ক্রমাগত অবমাননাকর ভাষায় যে কথা বলে থাকে তার নিচু পদস্থ ব্যক্তিকে, বা অশ্লীল ভাষায় যে কথা বলে থাকে, সেটা কিন্তু একটা ভায়াস মনস্ক ব্যক্তির মতো দৃঢ়ভাবে বিশ্বাসঘাতকতার যে মন, সেটাকে কিন্তু প্রকাশ করে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলতে চাইছে? তাহলে এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলতে চাইছে সেটা কি? সেটা বলতে চাইছে যে আপনি যদি ভালোভাবে এটাকে পড়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা মানে রেসপেক্টের একটা গিভ অ্যান্ড টেক পলিসির কিন্তু ব্যাপারটা কিন্তু বলছে। মানে রেসপেক্ট কিন্তু দিতে হবে এবং নিতে হবে, মানে সমানভাবে। এখানে কিন্তু কোনো মানে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব প্ল্যাটফর্মে তার নিজস্ব স্কিল আছে, এবং কোনো ডিস্টিংশন মানে মানে কোনো ডিফারেন্সিয়েশন এটা কিন্তু করা উচিত নয়। সে ইনফিরিয়ার হোক বা সে সুপিরিয়ার হোক, এই বিষয়টার প্রতি কিন্তু সে সুপিরিয়রিটিতে বিলং করুক বা ইনফিরিয়রিতেই হোক না কেন, এই বিষয়ের প্রতি কিন্তু মানে রেসপেক্টের প্রতি কিন্তু কোনো ডিস্টিংশন বা কোনো ডিফারেন্সিয়েশন কিন্তু করা উচিত নয়। ঠিক আছে? তাহলে কি উচিত? প্রত্যেকের উচিত কি, যে একে অপরকে শ্রদ্ধা করা। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এই বিষয়টা কিন্তু এখানে বলতে চাইছে, আপনারা যখন যেহেতু ভালো করে পড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন। দেখুন এটাকে আমি কিভাবে করলাম। ফার্স্ট একটা টাইটেল দিলাম কি, গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হলো? তারপরে দেখুন কিভাবে এটাকে করছি, এটাকে এইভাবে করলাম। দেখুন কি লিখলাম এটাকে, এখানে এইভাবে লিখলাম। দেখুন বলছে এভরিওয়ান হ্যাজ হিজ ওন স্কিল ইন হিজ ওন প্ল্যাটফর্ম, মানে তার নিজস্ব মানে প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নিজস্ব প্ল্যাটফর্মে তার নিজস্ব একটা কিন্তু স্কিল আছে। ঠিক আছে? নো ডিফারেন্সিয়েশন শুড বি ক্রিয়েটেড, কোনো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা উচিত নয়। কিসের প্রতি? ইন টার্মস অফ রেসপেক্ট, মানে রেসপেক্টের উদ্দেশ্যে বা রেসপেক্ট নিয়ে কোনো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা উচিত নয়। কাদের মধ্যে? বিটুইন সুপিরিয়রিটি অ্যান্ড ইনফিরিয়রিটি, মানে কি সুপিরিয়রিটি অ্যান্ড ইনফিরিয়রিটির মধ্যে কিন্তু রেসপেক্ট নিয়ে কোনো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করা উচিত নয়। ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন এভরিওয়ান শুড রেসপেক্ট ইচ আদার, মানে এভরিওয়ান শুড রেসপেক্ট, প্রত্যেকের উচিত রেসপেক্ট করা ইচ আদার, একে অপরকে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিভাবে হলো? তাহলে আপনাদের কি উচিত? আপনাদের উচিত যে পুরো যে সেন্টেন্স বা প্যাসেজটা আছে সেই প্যাসেজটাকে বারবার ভালো করে পড়ুন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে হিসেবে ভালো করে পড়ুন। তারপরে যতক্ষণ না আপনি এর একটা ব্রেন ম্যাপ তৈরি করতে পারছেন, যতক্ষণ না আপনার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি পড়ুন। তারপরে আপনি একটা সুন্দরভাবে নিজের মতো করে ব্রেন ম্যাপ তৈরি করে একটা নতুন করে সুন্দর করে একটা টাইটেল দেওয়ার চেষ্টা করুন, এবং সেই টাইটেলটা দেওয়ার পরে আপনি সুন্দর করে নিজের ভাষায় গুছিয়ে প্রেসেটাকে আনসারটা লিখুন। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদের চ্যানেল থেকে প্রচুর পরিমাণে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং প্রচুর মাত্রায় শেয়ার করবেন বন্ধুদের সাথে। তাহলে আমরা কিন্তু এত এফর্টস দিয়ে নতুন করে আবার ভিডিও বানানোর উদ্যম পেয়ে থাকি। আর আপনারা লাইক খুব কমই করছেন। আপনারা প্রত্যেকেই দেখছেন, প্রত্যেকেরই ভালো লাগছে, কিন্তু খুব কম পরিমাণ লাইক করছে। আমরা টার্গেট রাখছি যে 100 লাইক করে দেবেন, অবশ্যই 100 লাইক করবেন। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।